নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে আরও একবার ঘটনা পাঠিয়েছেন শ্রীমতী ঝুমুর মুখার্জি। ওনার পাঠানো ঘটনা আপনারা এর আগেও শুনেছেন। লিখছেন, এই অবিশ্বাস্য ঘটনাটি আমায় বলেছিলেন তার নাম ঝুমা। ঝুমাদি আমার বন্ধুর দিদি। ওনাকে আমরা খুব ভালোবাসতাম। উনি ভালো অঙ্ক করাতেন। তার মানত ছিল তিনি যদি সরকারি চাকরি পান তবে বাড়িতে কালী পুজো করবেন। তা চাকরি পেয়েও ছিলেন। পরপর 2 বছর করার পর 3 বছরের পুজোর 2 দিন আগেই ঘটনাটি ঘটে। ঘটনাটি সত্যি অবিশ্বাস্য, তাই আমি আপনাদের বলছি। পুজো উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতেন, মস্ত বাড়ি। তবুও তখন থাকার ঘর কম পড়ে যেত। বাইরের দিকে একটা ছোট ঘর ছিল। অনেক লোকজন আসায় ঝুমাদি আর তার ভাই পিন্টুকে নিয়ে ওই ঘরে শুয়েছিলেন। তো পিন্টু খুব ছোট না, 11-12 বছর হবে। বেশ রাত হয়েছে শুতে। অনেক খাটাখাটুনি হওয়ায় গভীরভাবে ঘুমিয়ে গেছে। এমন সময় দরজায় ঠক ঠক করে কে টোকা দিল। বাইরে তখন বেশ রাত, বাড়ি নিচ্ছুম হয়ে গেছে। ভাবলেন কাজ বাড়ি, কেউ হয়তো কোনো কারণে ডাকছে। কাজ বাড়ি মানে বলতে যাচ্ছেন কাজের বাড়ি। রাত নয়, হয়তো ভোর হয়ে গেছে। কিন্তু টেবিলে রাখা ঘড়িটাকে দেখলেন তখন 2:30 বাজে। অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন, কে কে বাইরে? নাম বল, নাহলে দরজা খুলবো না। এই ঘরটা তো বাইরের দিকে, তাই দুজনে শুয়েছে। ঘরটা খুব একটা বড় না। একটা চৌকি, একটা বড় আয়না লাগানো আছে। আলমারি, একটা কাঠের চেয়ার আছে শুধু। বাইরে থেকে উত্তর এলো, আমি প্রমিতা, দরজা খুলতে হবে না, একবার জানলার কাছে আয়, একটা কথা কইব। গলাটা একদম বসা বসা ধরা, কথা যেন বলতে কষ্ট হচ্ছে। নাম না বললে, ঝুমাদি প্রমিতা বললে কিছুই বুঝতে পারতেন না। অবাক হয়ে ঝুমাদিদি এত রাত্রে প্রমিতা ঝুমাদির খুব ভালো বন্ধু, নিশ্চয়ই বিপদ হয়েছে সাংঘাতিক। এত রাত্রে তো আসবে না। প্রমিতাদের বাড়িতে তার বিয়ে নিয়ে খুব অশান্তি চলছে। ওনার বাবার ভীষণ হাই প্রেশার, অসম্ভব রাগারাগি চলছে। বাড়ির অবস্থা খুব খারাপ। প্রমিতাদি একটি অন্য জাতের একটি ছেলেকে ভালোবাসে, তাকে বিয়ে করবে বলে ঠিক করেছে। কিন্তু তার বাড়ির লোক যেখানে সম্বন্ধ করছে সেখানে বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। এই নিয়ে বাড়িতে অশান্তি চলছে। বাড়ির সবাই মিলে তাকে বয়কট করেছে। কেউ কথা বলে না। মা বলছেন, তুই তোর বাবাকে খেয়ে আমার সিঁদুর ঘুচিয়ে নিজে সিঁদুর পড়বি, তোর জন্য মানুষটা মরে যাবে। 2 দিন আগেই কাঁদতে কাঁদতে এইসব গল্প করেছে প্রমিতা। তবে কি প্রমিতার বাবার কিছু হলো? ঝুমা তাড়াতাড়ি দরজা খুললেন। প্রমিতা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ঝুমাদি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। প্রমিতা কাঁদো কাঁদো গলায় বলল, তোকে একটা কাজ করতে হবে। তো সুজয়দাকে বলে দিস আমি চলে যাচ্ছি, কিন্তু হার মানিনি, বেইমানি করিনি, আর ওর কোনো দোষ নেই। তা আমি বুঝি, ও যেন কষ্ট না পায়, পারলে এখান থেকে যেন চলে যায়। আমি ওকে জানিয়ে দিতে পারলাম না, তাই তোকে বলে গেলাম। পিন্টুও কথাবার্তায় ঘুম থেকে উঠে ঝুমাদির পেছনে দাঁড়িয়েছে। ঝুমাদি বললেন, কি রে, তুই কোথায় যাচ্ছিস এত রাত্রে? এটা বলতে এসেছিস কেন? বাড়িতে কি খুব অশান্তি হচ্ছে? প্রমিতা জোরে জোরে ঘাড় নাড়তে নাড়তে বলল, আমার আর দাঁড়াবার উপায় নেই, তুই ভালো থাকিস, চলি। বলেই প্রমিতা দিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। ঝুমাদি ছুটে নামতে গেল, ওকে এভাবে যেতে দিতে পারে না। পিন্টু পেছন দিকে ঝুমাদিকে জড়িয়ে আটকালো। ঝুমাদি উদ্বিগ্নভাবে পেছন ফিরে তাকালো ভাইয়ের দিকে। বলল, কি হলো, ছাড় আমাকে। পিন্টু কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকালো। বিস্মিত ঝুমাদি তাকিয়ে বলল, কি? পিন্টু কাঁপা গলায় বলল, আয়নায় প্রমিতাদির ছায়া। ঝুমাদি অবাক হয়ে তাকালো। পেছন থেকে দেখা যাচ্ছে প্রমিতা চলে যাচ্ছে, কিন্তু আয়নাটা সোজাসুজি, তার প্রতিচ্ছবি আছে। পিন্টুকে দেখা যাচ্ছে, কিন্তু প্রমিতাকে দেখা যাচ্ছে না। চমকে ফের তাকালো প্রমিতার দিকে। সোজাসুজি গেটটা দেখা যাচ্ছে, প্রমিতা বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আয়নায় কোনো প্রতিবিম্ব নেই। সারা রাত ঝুমাদি আর পিন্টু বসেছিল। ঝুমাদি পাথরের মতো বসেছিল, পিন্টু ঝুমাদির একেবারে গা ঘেঁষে। সকাল হতে না হতেই খবরটা ছড়িয়ে পড়ল। প্রমিতাদি গলায় দড়ি দিয়েছে।
যদি ঝুমাদি একলা থাকতো তবে সবাই বলতো ঝুমাদি স্বপ্ন দেখেছে, খুব ভালোবাসতো তো দুজন দুজনকে, মনের টানে অমন দেখেছে। কিন্তু পিন্টু, সে আগে দেখেছে যে প্রমিতাদি আছে, কিন্তু তার প্রতিবিম্ব নেই। সত্যি কিছু বলার নেই। মানুষ তার শেষ কথা বলতে কিভাবে যা আসে ভাবাই যায় না। দ্বিতীয় ঘটনা শোনাচ্ছি শ্রীমতী রত্না চক্রবর্তীর অন্য রহস্য থেকে। লিখছেন, অন্য রহস্যে যখনই আসি তখন ঈশ্বরের অস্তিত্ব বোঝা, তাকে দেখা দেওয়া, তাকে দেখে কথা শুনে আকুল হওয়া, এইসব নিয়ে লিখি। আজকের এই সত্যি ঘটনাটা আমার মনে হয় ভগবানের ভালোবাসা। আমি আমার আগের বহু অন্য রহস্যতে গল্প করেছি। আমার বাবা বছরে অন্তত 2 বার পুরী যেতেন। নিজের জামা কাপড় কিনতে না, কোনো শৌখিনতা না, কোনো নেশাও ছিল না, ছিল নেশার মতো পুরী যাওয়া। আমি যে কতবার গেছি তার কোনো ইয়ত্তা নেই। যতবারই যাওয়া হতো ততবারই মন্দির দর্শনে যাওয়া হতো। আমার মা ছিলেন খুব ঈশ্বর বিশ্বাসী। আমার বাবার ঈশ্বর নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না। প্রথম জীবনে হয়তো নাস্তিক ছিলেন, পরের দিকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন, কিন্তু সেভাবে বিশ্বাস বা ভক্তি ছিল না। অবশ্য একদম শেষ জীবনে বদলে গেছিলেন, পুজো করতেন। কিন্তু মন্দিরে যতবারই যাবে ততবারই জগন্নাথের আটকে বাঁধা পুজো দেওয়ার মতো পাণ্ডা ঠাকুর জোড়াঝুড়ি করতেন। সবসময় তেমন টাকা পয়সা হাতে থাকতো না। তাছাড়া জোরজার করা বাবা একদম পছন্দ করতেন না। বাবা অনেক সময় ধার করেও পুরী যেতেন, এমন নেশা ছিল সমুদ্র দেখার। আমরা কখনো কখনো গেছি আনরিজার্ভড কম্পার্টমেন্টে, কখনো শুধু বসে বসে গেছি। বছরে একবার ভালো টাকা পুজো দিয়ে ভোগ খেতাম আমরা। পরের বার অল্প পুজো দিয়ে খাজা ভোগ প্রসাদ খেতেন, কিন্তু আর ভোগ দিতে চাইতেন না। ওই যে বাড়িতে বড় ঝুড়ি করে ভোগ দিয়ে যায় না, তার জন্য বেশ ভালো টাকা দিতে হয়। বাবা বারবার সেটা দিতেন না, তাই সেবার প্রথম দিয়ে যাওয়া মালপো আর খাজা ভোগেই মাকে সন্তুষ্ট থাকতে হতো। যখন রান্না করে খাওয়া হতো তখন বাবা নানা রকম মাছ নিয়ে এসে রান্না করে খেতেন। আর অল্প দিনের জন্য হোটেলে থাকা হলেও হোটেলেও আমিষ খাবার পছন্দ করতেন, নিরামিষ খেতেন না। মার কিন্তু ইচ্ছা ছিল মঙ্গলবার ভোগ খাওয়া। যাই হোক, মনের ইচ্ছা মনেই রয়ে গেছে। ভোগ সেবার এনে খাওয়া হয়নি। আমরা ফেরার জন্য পুরী এক্সপ্রেস ধরেছি। ট্রেন প্রায় ছাড়বে, ঘন্টা পড়ে গেছে। এমন সময় একজন ছড়িদার, ব্র্যাকেটে লেখা পাণ্ডা ঠাকুরের সহায়ক, হাঁক দিয়ে বলতে বলতে যাচ্ছেন, কারো ভোগ আছে? জগন্নাথ পাণ্ডার ভোগও কে নিবেও? আমার ঠাকুরদাদার নাম করে বলছেন, অশোক মুখোপাধ্যায়ের বাড়ির ভোগও, অশোকবাবুর ভোগও আছে, ভোগও নেবে? যে জগন্নাথ পাণ্ডা ঠাকুরের নাম বলছেন তিনি আমাদের পাণ্ডা নন। দ্রুত পায়ে আমার বাবা এগিয়ে এলেন। প্ল্যাটফর্মে এমুড়ো থেকে ওমুড়ে গেল, কিন্তু ভোগ নিতে কেউ ডাকলো না। আমার মা বাবার দিকে তাকিয়ে দেখছি। আমার মনে হয় ভাবছি, কেউ না নিলে যদি মা নিয়ে নিতেন। মার হাতে তেমন পয়সা নেই, রুমালে বাঁধা পয়সা বুকের মাঝে রাখতেন। ট্রেন ছেড়ে দেবে দুলে উঠল। আমার মা আকুল হয়ে তাকালেন, তারপর সাহসে ভর করে জানলা দিয়ে গলা বাড়িয়ে বললেন, বাবা, আমায় একটা ছোট ভাঁড় দিবে? যার ভোগ সে তো নেবে না। তিনি কতক্ষণে বুকের মধ্যে থেকে মুঠোর মধ্যে ক্ষুদ্র সঞ্চয়টুকু বার করেছেন। হয়তো তখনকার দিনে 1 টাকা হবে, তাই হাতে নিয়ে হাত বাড়ালেন আকুল হয়ে। ছড়িদার এক মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়লেন। আমাদের সিট ছিল বাথরুমের কাছাকাছি দরজার সামনে। তিনি ছোট একটা ভোগ মায়ের হাতে দিয়ে সদ্য চলতে থাকা ট্রেন থেকে দ্রুত নেমে গেলেন। মা আকুল হয়ে বললেন, বাবা প্রণামীটা? তিনি পিছন ফিরে আশীর্বাদের ভঙ্গি করে উল্টো দিকে চলে গেলেন। একদিকে ট্রেন গতি নিয়েছে, অন্যদিকে তিনি। এবার বাবা টাকা বার করে গেটের সামনে ছুটে গেছিলেন, কিন্তু তাকে দেখতে পাননি। মার ভোগ হাতে পেয়ে চোখে জল এসে গেছিল, আর বাবা খুব বিস্মিত হয়েছিলেন ছড়িদার মশাই টাকা না নেওয়ায়। মন্দিরে গেলে প্রতিটি জায়গায় পুজো আর দক্ষিণা দেওয়া নিয়ে যা চাপাচাপি হয় যে বাবা খুব বিরক্ত হন। তাতে জোর করে সেধে দেওয়া দক্ষিণা নিলেন না কেন ছড়িদার মশাই, এটাই বাবার কাছে খুব অদ্ভুত লেগেছিল। মা লাজুক তৃপ্তি হেসে বলেছিলেন, জগন্নাথ আমাকে বড্ড ভালোবাসে গো, তাই পাঠিয়েছিল। এই ঘটনাগুলো না শুধুমাত্র ঘটনা না, এই ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস, প্রচণ্ড বিশ্বাস, ঠাকুরের প্রতি ভক্তি,
এছাড়া আর কোনো কিছু না। বিশ্বাস থাকলে মিলায় বস্তু। ওনাদের হাতে তখনকার দিন টাকা কম থাকতো, বারবার পুরী যেতেন বলে বারবার ভোগ প্রসাদ কেনা খাওয়া সম্ভব হতো না, তাই যেন ঈশ্বরই ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ এছাড়া আর তো কোনো কারণ হতে পারে না। কিন্তু শুধু পয়সা ছাড়া তাদের নাম করে স্টেশনে এসে ভোগ নিয়ে ঘুরছেন একজন পাণ্ডাদের সহায়ক, সেটা তো একটা অদ্ভুত বিষয়, তাই না? তো ঈশ্বর আছেন, এবার যার যার মনের ব্যাপার, কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না। আমি একটা ছোট ঘটনা তোমাদের আগের দিন বলেও ছিলাম ঈশ্বরের ভক্তি নিয়ে, যেহেতু সেরকম খুব অলৌকিক কিছু না, তবুও দেখতে গেলে খুবই অন্যরকম একটা ঘটনা ছিল। আর একটা কথা বলি বন্ধুরা, অনেক সময় জীবনে এমন এমন ঘটনা ঘটে যে ঘটনার কোনো সদুত্তর মানুষ দিতে পারে না বা পেতে পারে না। এমন একটা কথা বলছি, ঘটনাটা বেলঘরিয়া থেকে যে ঘটনা পাঠায় সে নয়, সেই আমাদের বন্ধু দামিনী নয়, অন্য একজন পাঠিয়েছেন। দামিনীর ঘটনাও খুব শিগগিরই কদিনের মধ্যেই তোমরা শুনতে পাবে। বেলঘরিয়ায় খুব বিখ্যাত একটি মন্দির হলো ভোলানাথের। তো সেই মন্দিরের নাম পঞ্চানন্দ তলা, ওখানকার লোকেরা সেই নামেই ডাকে। বাবা নাকি ওখানে মাটির তলা থেকে উঠেছিলেন। একটা বিশাল বটবৃক্ষ আছে, আর মন্দিরটা আগে তো বাঁধানো ছিল না, এখন মন্দির সুন্দরভাবে বাঁধানো, এবং মন্দির শেষ করলেই পেছনেই মা ভবতারিণীর মূর্তি, মানে একই মন্দিরের মধ্যে সামনের দিকে ভোলানাথের পাথর আর পেছন দিকে মা ভবতারিণীর মূর্তি, সেখানে নিত্যদিন পুজো হয়, খুব জাগ্রত মন্দির। তো মন্দির নিয়ে অলৌকিক ঘটনা বর্তমান যুগে আর কিছু নেই, আগে অবশ্যই ছিল, রিসেন্টলি কেউ কিছু শুনতে পায় না। এবার ওখানেও একই সমস্যা, খুব লোকাল থাকা একটা ছেলে মেয়ে, এরা একে অপরকে ভালোবাসে। তো মন্দিরের এবার এদিক ওদিক পার্কে গেলে বাড়ির লোকেরা দেখতে পাবে, ওরা স্কুলে পড়া ছেলে মেয়ে, বাড়ির লোক দেখতে পাবে। ছেলে মেয়েটিও ওখানকার লোকাল গার্লস স্কুলে পড়ে, ছেলেটিও লোকাল বয়েজ স্কুলে পড়ে। স্কুল ফেরতা ওরা দুজনে সাইকেল চালিয়ে গল্প করতে করতে আসতো। কিন্তু একদিন মেয়েটির কাকা দেখে ফেলায়, কে ছেলেটা, কার সঙ্গে গল্প করছিস, বলেছিল কোচিংয়ের বন্ধু। এবার যা হয়, 2-3 দিন পর পর কেউ দেখে ফেলেছে, যাই হোক, এসব কথা তো হাওয়ায় ভাসে, যে আর কেউ নেই, ওর সঙ্গে গল্প করতে করতে আসছো মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো সেখানে কাকা বকাবকি করেন, বাবা মাকে বলে দেন, অশান্তি হয়। তো ওরা বললো স্কুল থেকে বেরিয়ে আরোভাবে করা যাবে না, খুব মুশকিল। এবার ওদের মধ্যেও কথা বলতে হবে। এবার এখন বলতে পারেন ফোন না, যেহেতু ওরা স্কুলে পড়তো, হাতে বাড়ি থেকে কারুরই বাবা মা ফোন দেয়নি, বাড়ির পরিবেশ যথেষ্ট গুরুগম্ভীর। দরকারি স্কুলের কিছু দরকার বা কোচিংয়ের দরকার, বাবা মার ফোনে তার নোটিফিকেশান আসে, সুতরাং ছেলে মেয়ের কাছে নিজস্ব ফোন নেই। এবং মা বাবা বলেই দিয়েছে যে কলেজে গেলে ফোন পাবে, তার আগে পাবে না। তো সব কিছু এভাবেই চলছে ঠিকঠাক। এবার নিজেদের মধ্যে কথা কীভাবে বলবে, বন্ধুদের থেকে একটু ফোন নিয়ে কথা টথা বলা, তাতেও তো সবসময় সম্ভব হয় না। এরপরে ওরা ওই মন্দিরের কাছে কথা বলতে এলো, বলে মন্দিরের ভেতরে গিয়ে যদি বসি, চট করে মন্দিরটা কেউ আসে না। তোরা কোচিং থেকে ফেরবার পথে রোজ মন্দিরের ভেতরটায় বসে একটু গল্প করতো, একটু দূরত্ব মেনটেন করে বসতো, যাতে কেউ এসে তুলে না দেয় বা কেউ খারাপ মন্তব্য না করে। তো ওরা সঙ্গে একজন বন্ধুকেও নিত, যাতে লোকে বুঝতে পারে যে 3 জনে মিলে গল্প করছে। এভাবে প্রায় বছরখানেক ওরা নিশ্চিন্তে জানতো সপ্তাহে একদিন এই মন্দিরের কাছে আসবে, বসবে, গল্প করবে, চলে যাবে। নির্দিষ্ট নিয়মে দাঁড়িয়ে গেছিল। তারপরে কিন্তু ওই যে বলে মানুষের সময় খারাপ হলে, তো পাড়ার একজন পুজো দিতে এসে তাদেরকে দেখে ফেলে, ব্যাস বাড়িতে গিয়ে বলে, এবং যা ডিরেকশন দেয় তাতে বুঝে যায় সেই ছেলেটা যাকে সঙ্গে কাকা স্কুল থেকে ফেরার পথে গল্প করতে আসতে দেখেছে। এবার বাড়ির লোক প্রচণ্ডভাবে রেগে যায়, যে কি তুমি গল্প করার জন্য পাঠানো হচ্ছে, তার মানে তার সঙ্গে কোনো সম্পর্ক বা কিছু আছে, এত লোক থাকতে তার সঙ্গে বসে কেন গল্প করছো, আর বারবার তাকেই দেখা যাচ্ছে, অন্য কাউকে না।
তো একটু বাড়িতে বকাবকি, একটুখানি গুরুগম্ভীর, একটু বেশ এবারের ব্যাপারটা খুব জোরদার হয়, আমি বুঝতেই পারছো কি বলতে চাইছি। এবার জেরার মুখে মেয়েটিকেও স্বীকার করে ফেলে যে এরম এরম ব্যবস্থা। এইবার মেয়ের বাড়ির লোক কোচিংয়ের স্যারকে বলে, কোচিংয়ের স্যার বলেন আমি তো কোনোদিন সেরকম কিছু বুঝতে পারিনি। তো বাড়ির অ্যাড্রেস দেয়, মেয়েটির বাড়ির লোক ছেলেটির বাড়িতে যায়। ছেলেটির বাবা মা অতটা বুঝতে পারে না, কি বলছেন, কথা বলছে কি আমার ছেলে সেরকম না, যা হয় আর কি। আপনার মেয়েই দেখুন হয়তো বন্ধুত্ব করেছে, প্রথম দিকটা তারা হালকাভাবে নিচ্ছে, কিন্তু যখন দেখছে তাদের ছেলের ওপর ব্লেম আসছে, তখন এবার দুটো পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এরকম ঘটনা ঘটার পর ছেলেটির বাবা মা কী করে, ছেলেটিকে ওই কোচিং থেকে ছাড়িয়ে দেয়, মেয়েটির বাবা মা মেয়েটিকে কোচিং থেকে ছাড়িয়ে দেয়। এবার উচ্চ মাধ্যমিক পাশ করার পর মেয়েটির মাসির বাড়ি হচ্ছে বনহুগলি সাইডে, সেখানকার কলেজে ভর্তি করে দেয়। ছেলেটিকে ওখানেই ছেলেটি ছিল, বেলঘড়িয়াতেই ছিল, কিন্তু মেয়েটিকে অন্য জায়গায় করে যায়। যে 3 বছর এবার স্কুল লাইফ কেটে গেছে, কলেজে ভর্তি হয়ে গেছে, কলেজ লাইফও এবার প্রায় শেষ হব। সুতরাং বাড়ির লোক নিশ্চিন্ত, তারা ভুলেও গেছে যে না এইসব মাথা থেকে হয়তো বেরিয়ে গেছে, ছোটোবেলাকার ওরকম হয় অনেকের, কোনো ব্যাপার না। ওরা যে সময় পঞ্চানন্দ তলায় বসে গল্প করতো, তখন ওরা একটা ঢিলও বাঁধত। এখানটা আমি মিস করে গেছি, সরি তার জন্য। ঢিল বাঁধত, ঠাকুরকে বলতো আমাদের যেন ভবিষ্যতে মিল হয়, আমরা যেন বাড়ির সমস্যা সব কিছু কাটিয়ে এক হতে পারি, দুজনকে বিয়ে করতে পারি। তবে দুজনের অ্যাম্বিশনও ছিল যে দুজনেই চাকরি করতে চাই, ইনকাম করব, নিজেদের পায়ে দাঁড়াবো, তাহলে বাড়ির লোকেরা আর কিছু আপত্তি করতে পারবে না, বা বাড়িতে আমরা অ্যাটলিস্ট কথা বলতে পারবো। কারণ স্বাভাবিকভাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এলে তাদের কথা বাড়ির লোকেরা শুনবে। তো ছেলেটি প্রত্যেকবারই কিন্তু ঢিল মারত। তারপরে তো সব কিছুই বললাম কি হয়েছে এত বছরে, এতগুলো বছর কেটে গেছে। এটা ঘটনাটা বলছিলাম 2015-16 এই সময়কার ঘটনা, এতগুলো বছর কেটে গেছে। মেয়েটি বলছে এটা 2023-এর নভেম্বর ডিসেম্বরের কথা। তার বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, মেয়েটি এখন ভালো চাকরি করে। কলেজে পড়তে কিছু ছেলে আলাপ হয়েছিল, মেয়েটি চাকরি পেয়েছে, সেখানেও চাকরিস্থলেও কয়েকজনের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, কিন্তু সেই ভালোবাসা, এই জিনিসের ফিলিংসটা না ওর আর আসে না, যেটা প্রথমে স্কুল লাইফে ছিল, সেটা ওর আসে না। তো কি করবে, ওই জন্য কোনোদিন কোনো আর সিরিয়াস সম্পর্কে জড়ায়নি। কেন, ভালোবাসার থেকে সব থেকে বড় কথা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস চলে গেছে। যেখানে এত বিশ্বাস করতো ঠাকুরের কাছে, সেটা তো চলে গেছে, জীবন সম্পর্ক ভেঙে গেছে। আর সবার তো মনের জোর থাকে না দ্বিতীয়বার কোনো সম্পর্কে যাওয়ার। ও জানতো আজ নয় কাল বাড়ি থেকে জোর করে কোথাও না কোথাও বিয়ে তো দেবেই, সেখানে যখন সংসার করতে হবে, আর আমি নতুন করে কোথাও জড়াতে চাই না, আর আমার সেই মানসিকতাও নেই। তো নভেম্বর ডিসেম্বরে যখন মেয়েটির সম্বন্ধ হচ্ছে, যেহেতু আজকের যুগে লাভ ম্যারেজ খুব ইজি, অ্যারেঞ্জ ম্যারেজ খুব ডিফিকাল্ট। কারণ অ্যারেঞ্জ ম্যারেজে এখন প্রথম প্রশ্নটা আসছে যে কোনো আগে থেকে কাউকে পছন্দ নেই, যেটা আগেকার দিনে কেউ শুনতে পেত না। তো সেভাবেই যোগাযোগ হয়েছে। এবার মেয়েটির বাবা বলেন যে একটা ভালো সম্বন্ধ এসছে, এই রবিবার তোকে দেখতে আসবে। ছেলেটি ব্যাঙ্গালোরে থাকে, আমাদের এই লোকালে থাকতো, এখন মা বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরেই চলে গেছে, খুব ভালো ইনকাম করছে। কি করে না, চাকরি প্রথমে একটা পেয়েছিল ব্যাঙ্গালোরে আইটিতে, সে আইটি করতে করতে ড্রপ শিপিং এবং এখন যেগুলো ডিজিটাল মার্কেটিং, সেসবের বিজনেসে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে। এই 2-3 বছরে এত টাকা ইনকাম করে ফেলেছে যে চাকরিও ছেড়ে দিচ্ছে, সেগুলো নিয়েই থাকে এবং ব্যাঙ্গালোরেই থাকে। সেখান থেকে যোগাযোগ হয়েছে ম্যাট্রিমনি সূত্র ধরে, তো তুই কর। মেয়েটি একমাত্র মেয়ে, কাকাদের ছেলে মেয়ে আছে, ও বাবা মার একটাই মেয়ে ছিল। তো এবার ছেলে সম্বন্ধ দেখতে এসেছে। অদ্ভুত বিষয়, মেয়েটি যেহেতু বিয়ে নিয়ে কোনো আগ্রহ ছিল না, মেয়েটার প্রোফাইল বানিয়ে দেওয়া, মেয়েটার যাবতীয় ডিটেল, ওগুলো ওর যার তো ভাই বোনেরা ওগুলো দেখাশোনা করতো।
ও কোনো কিছুতে ইন্টারেস্ট দেখাতো না, মানে যেখানে দেবে বিয়ে করে নেবো, মানে আমার কোনো মাথা ব্যথা নেই। ও জিজ্ঞেসও করেনি, কথাও বলতে চায়নি যে আগে দেখে যাক তারপরে দেখা যাবে। তো যখন দেখতে এসেছে মেয়েটার বাড়িতে, ছেলেটির বাবা মা ছেলে তিনজনে এসেছে, ছেলেটির বাবা মা এবং ছেলেটির মেসোমশাইও এসছে, সবাই মিলে এসেছে। এবার মেয়েটার বাবা মা ছেলেটার বাবা একে অপরের দিকে তাকাচ্ছে, যে চেনা চেনা লাগছে, বলে আগে কোথায় যেন দেখেছি। ও বলছে আপনার এখানে। এবার সব কথা বলতে বলতে বেরিয়ে গেল এই ছেলেটা হলো সেই ছেলেটা যার বাড়ি গিয়ে ওরা ঝগড়া করে এসেছিল। তারপরে স্কুল পেরোতে না পেরোতেই মেয়েকে কোচিং ছাড়িয়ে তো দিয়েছিল, অন্য বাড়িতে টিচার এনে পড়িয়েছিল, তারপরে কলেজে পড়ার সময় অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল যাতে কোনোভাবে যোগাযোগ করতে না পারে। এত বছর বাদে সেই ছেলেটার পরিবার এসেছে, সেই ছেলেটি এসেছে সম্বন্ধ হিসাবে দেখতে। এবং মেয়েটিকে যখন ডাকা হলো যে এবার এসো, ওনারা তোমাকে ডাকছেন, ততক্ষণ এদের মধ্যে কথা হয়ে গেছে, এরা চুপচাপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি একতলায় নেমে এলো, ওরা একতলায় বসেছেন, মেয়েটি দোতলায় ছিল। সামনে বসে মেয়েটি বলছে যে আমরা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে জাস্ট তুই, ও বলল তুই, ব্যাস শুধু চোখ দিয়ে জল পড়েছে, আর কোনো কথা কেউ কাউকে দেখে বলতে পারিনি। এবার ন্যাচারালি সম্বন্ধ দেখতে মেয়েরা যেমন মাথা নিচু করে বসে, ছেলেটিও চুপ করে বসে আছে। তারপরে বাড়ির লোকেরা বললো তোমরা আলাদা কথা বলো, বলে আলাদা কথা বলার জন্য ছাদে গেলাম, বললো কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি, কোনো কথা বেরোয়নি, শুধু চোখ দিয়ে দুজনে জল পড়ছিল, কিছু কথা ছিল না বলার। মানে এত কথা ছিল, এত দুঃখ ছিল, কিন্তু এত বছর কেউ কারোর সঙ্গে যোগাযোগও করতে পারেনি, বাড়ির লোকেরা এমনভাবে করে ফেলেছিল। তো তারপর এবছর জানুয়ারিতেই আর কি ওদের বিয়ে হয়ে গেছে। ঘটনাটা এত ভালো লেগেছে আমার, যে মেয়েটি যে ঈশ্বরের বিশ্বাস হারিয়ে ফেলেছিল, সেখানে যে পঞ্চানন্দতলায় ওই যে মানে গিট বেঁধে আসতো, মানসিক করতো প্রত্যেকবার একটা ঢিল বেঁধে, লোকে ভাবে ঢিল টিল বাঁধলে কি হয়, কিন্তু বিশ্বাস করে ওই অল্প অল্প বাচ্চা ছেলে মেয়ে দুটো যে একটা লিখেছিল, বা ঠাকুরের কাছে কিছু চিরকুট লিখে ঝুলিয়ে দেওয়া, একটা কিছু ছোট্ট ঢিল বেঁধে ঝুলিয়ে দেওয়া, তো সেই বিশ্বাসের যে জোর ছিল, ভগবান এত বছর বাদে হলো প্রমাণ করলেন যে আমি আছি। প্রথম উইশটা ভগবান আগে কমপ্লিট করলেন, যে তোমরা এখন আলাদা হয়ে যাও, হয়ে তোমরা নিজেদের কেরিয়ারটা তৈরি করে নাও, দরকার হলে একে অপরকে দূরে চলে যাও, ভুলে যাও, কোনো কন্ট্যাক্টের দরকার নেই, কন্ট্যাক্ট করানোর জন্য তো আমি আছি, মোবাইল ইন্টারনেট দিয়ে কী হয়। তো আমি কোনো কোয়েশ্চেন করেছিলাম তাকে, ফেসবুক পেজে সে ঘটনাটা পাঠিয়েছে যে এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা মাঝখানে এতগুলো বছরে ফেসবুক পেজেতে যে তুমি চেষ্টা করোনি, বা ফেসবুক প্রোফাইল খোঁজার, যে ওর সঙ্গে যোগাযোগ করার, তোমরা দুজনে, ও বা তুমি, বলো না, কারণ চেষ্টা করিনি, কারণ মেয়েটা যেটা ছিল, মেয়েটা বলতো আমি ফিল করতাম যদি খুলে দেখি যে ও অন্য কারোর সঙ্গে এঙ্গেজ আছে, সেটা দেখলে আমার খুব কষ্ট হবে, আমি দেখলে মনে কষ্ট হবে, সেটা ভুলতে পারবো না, পুরনো কথা মনে পড়বে, এবং সব থেকে বেশি অবিশ্বাস আরও বাড়বে আমার ঠাকুরের প্রতি, তাই এরকম কোনো কিছু চেষ্টা করিনি। আর যেহেতু কোচিংয়ের আলাপ, স্কুলের আলাপ, বন্ধুবান্ধবদের সঙ্গে আমি দূরে চলে এসেছিলাম বলে যোগাযোগটা চলে গেছিলো, কাউকে সেভাবে জিজ্ঞেসও করতে পারতাম না, আমার পুরো গ্রুপটাই চেঞ্জ হয়ে গেছিলো। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয়, যখন যোগাযোগ হচ্ছে, অ্যাড্রেসগুলো মিলিয়ে তো দেখে, তখনও দুটো বাড়ির লোক কিন্তু বুঝতে পারেনি, বিষয়টা ওপেন আপ হয়েছে যখন ওরা বাড়িতে এসছে, তখন ও বলছে যদি আগেই দুজনে বুঝে যেত বা কিছু, হয়তো সম্মত নাও হতে পারতো, একটা ইগো ক্ল্যাশ করতো বা কিছু, তো যেহেতু ওনারা বাড়ি চলে এসছেন, সামনাসামনি কথা হয়ে গেছে, তাই আর কোনো প্রবলেম হয়নি। মানে এটা ঈশ্বরের মহিমা ছাড়া কি, কেন এখন সোশ্যাল মিডিয়ার যুগে যোগাযোগ হবে না, কেউ কাউকে জানতে পারবে না, খুব বেশি যে দূরত্ব দুটো পরিবারের মধ্যে ছিল তাও তো না, একই জায়গার মধ্যে ছিল, মেয়েটি দূরে চলে গেছিলো কিন্তু মেয়েটির পরিবার তো একই জায়গায় ছিল, মানে একটা জায়গা অনেক বড়, বেলঘরিয়া জায়গাটি ছোট নয়, তবুও চাইলে তো যোগাযোগ হতে পারতো, কিন্তু কিভাবে হয়নি। তো এটা ঈশ্বরের লীলা, আমি এটা বলার জন্যই এই ঘটনাটা বললাম, আর খুব ভালো লাগলো ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো,
খুব সুখী থেকো তোমরা দুজনে। এবং আমি বলার কে, স্বয়ং মহাদেব যাদের আশীর্বাদ করছেন তাদের তো আর কেই বা কি বলতে পারে। এভাবে তোমরা ভালো থেকো। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। কিছু কিছু ঘটনা না এত সুন্দর আসে, মনটা ভালো হয়ে যায়। অসীমা চক্রবর্তী লিখেছেন, আমি বারাসাতের মেয়ে, আমার ভাই পড়তো ওনার কাছে। প্রথম কমেন্ট ছিল আগের দিন মাস্টারমশাইয়ের ঘটনায়। শিবানী রয় লিখেছেন, অসাধারণ। সমীর মজুমদার কাজল লিখেছেন, কি ইউএমএ হবে জানি না কি বলতে চেয়েছেন। রুদ্রজিৎ রয় লিখেছেন, খুব ভালো, পুরনো দিনের ভূতের সিনেমার মতন ঘটনা। হ্যাঁ, একদম তাই, আমিও তাই সহমত আপনার সঙ্গে। সুমন ঘোষ লিখেছেন, খুব ভালো লাগলো। শুভ ঘোষ লিখেছেন, বাবারে। মল্লিকা মুখার্জি লিখেছেন, অপূর্ব ঘটনা। ইউজার UC10 লিখেছেন, খুব সুন্দর লাগলো। অনিতা নাথ, আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। ইউজার KZ6OP লিখেছেন, বলার মতো ভাষা নেই, মানে এত ভালো লেগেছিল ঘটনাটা। আশিস চক্রবর্তী লিখেছেন, নো কমেন্টস। আচ্ছা। রহস্য গল্প জোন লিখেছেন, খুব সুন্দর লাগলো ঘটনাটা। সৌমেন্দু রায়চৌধুরী কমেন্ট করেছেন। ইউজার K8 কমেন্ট করেছেন। আবির মুখার্জি, আরও লিখেছে, দিদিভাই আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। আচ্ছা আবির, আপনি শেয়ার করতে চান, খুব ভালো কথা। আপনি আমাদের মেল করতে পারেন alokikzone310@gmail.com, অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। পূরবী রয় ব্লগস লিখেছেন, খুব সুন্দর লাগলো ঘটনাটা। এই তো দামিনীর কথা। দামিনী পাল লিখেছেন, অবিশ্বাস করার মতো কিছু নেই এখানে, কারণ আমাদের পরিবারে একজনের এরকম পুনর্জন্ম হয়েছে। আগে ছিল বড় মা, এখন হয়েছে ভাইজি। লাভ ফ্রম বেলঘড়িয়া। দামিনী, এটা তোমার বেলঘড়িয়ার ঘটনা, শুনে জানিও এই মন্দির বা এই পরিবার দুটোর কোনোটার সঙ্গে তুমি পরিচিত কিনা, যারা আজকে ঘটনা পাঠিয়েছে। সমীর মিউজিক অ্যান্ড ডান্স একাডেমি, দুদিনে ধরে তুমি কাঁদছো কেন ভাই সহেলি? আগের দিনেও তোমার ঘটনা আমাকে কাঁদিয়েছে, আর আজও তাই। মনটাকে অদ্ভুতভাবে ছেয়ে গেল। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকবেন। মৌসুমী সরকার, আমি প্রথম আপনার গল্প শোনা, কি বলবো বুঝতে পারছি না। ক্লাস 8-এ পড়ি ভাই, ক্লাস 8-এ পড়ি ভাই। 4 মা মারা গেলেন 2004 সাল আগস্ট। ভীষণ রকম খারাপ সময় পার করেছিলাম। বিয়ে হয়ে গেছে, প্রথম মেয়ে, সেও থার্সডেতে হয়েছে, ছেলেও থার্সডেতে হয়েছে। মা মারা গেছেন থার্সডেতে, জানি না তাহলে কি মা আবার আমার কাছে চলে এসেছেন? মা কারুর মাধ্যমে ফিরে এসেছে? এটা কি গল্পই ছিল না সত্যি? জানাবে প্লিজ, ভীষণ ভালো লাগলো। মৌসুমী সরকার লিখেছি, বলতে চাইছি এটা একদম সত্যি ঘটনা ছিল। যিনি আয়া মাসি ঘটনা পাঠিয়েছিলেন, উনি ওদের বাড়ি থেকে, মানে ডাক্তারবাবুর স্ত্রীর কাছে, স্ত্রীর সন্তানের যে বাচ্চা মেয়েটি হয়েছে তার দেখাশোনার জন্য নিযুক্ত হয়েছিলেন, এবং সেখানে উনি ঘটনাটি শুনেছিলেন যে ডাক্তারবাবুর স্ত্রী আসলে ওনার দ্বিতীয় স্ত্রী, প্রথম পক্ষের স্ত্রী ছিলেন, কিভাবে এনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ে হলো, ব্লা ব্লা ব্লা। তারপর তো ঘটনা তোমরা জানোই। হতে পারে আপনার মা আপনার কাছে ফিরে এসছেন, এটা অসম্ভব কিছুই নেই, হতেই পারে। অরূপ ঠাকুর লিখেছেন, খুব ভালো লাগলো শুনে। সোহান পারভিন লিখেছেন, দারুণ হলো দিদি, থ্যাঙ্কস। জয়ন্ত রায় লিখেছেন, দারুণ। পার্থ দে লিখেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সঙ্গে থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।